বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি আমার বায়ে বসা আছেন ইউরোপিয়ান বাংলাদেশ ফেডারেশন চেম্বার অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ডক্টর ওয়ালি তসরুদ্দিন, আর আমার ডানে রয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, রাষ্ট্র ও সমাজ চিন্তাবিদ ডক্টর মিজানুর রহমান শেলী। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। ডক্টর ওয়ালি তসরুদ্দিন, প্রথমে যুক্তরাজ্যের নির্বাচন নিয়ে একটু আপনার কাছে শুনতে চাই যে যুক্তরাজ্যের যে নির্বাচন হয়ে গেল, সাধারণ নির্বাচন, সেখানে সকল পূর্বাভাসকে পাল্টে দিয়ে বদলে দিয়ে বলা যেতে পারে যে কনজারভেটিভ পার্টি এককভাবে ক্ষমতাসীন হতে যাচ্ছে দ্বিতীয়বারের মতো। আগের বার অবশ্য কোয়ালিশন করে এবার এককভাবে। সো কি ধরনের প্রভাব পড়তে পারে বিশেষ করে ইমিগ্রান্ট যারা আছেন তাদের উপরে? এবং আমরা জানি যে এই বিষয়ে কনজারভেটিভ পার্টি খুবই কনজারভেটিভ এবং আপনি ওই কনজারভেটিভ পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত। দ্বিতীয়ত হচ্ছে যে এই ফলাফলটা এরকম হবার কারণ কি বলে মনে হয় আপনার কাছে? এবং তৃতীয়ত আরেকটি প্রশ্ন যোগ করেছি যে তিনজন বাংলাদেশি বংশোদ্ভূত তারা বিজয়ী হয়েছেন, অভিনন্দন, যদিও তারা সবাই আপনাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল লেবার পার্টির পক্ষ থেকে, এবং একইভাবে ইন্ডিয়ান 10 জন, পাকিস্তানি 6 জন। ইন্ডিয়ান অ্যান্ড পাকিস্তানি। থ্যাংক ইউ জুলুল ভাই। প্রথমে আমি রিয়েলি অনার অ্যান্ড প্রিভিলেজড টু হার্ড বিকজ আমি বর্তমানে বাংলাদেশে আছি, কিন্তু আমার খুব ভালো লাগছে যে আমাদের 3 জন মহিলা, 3 জন ইয়ংস্টার, যেগুলো মডার্ন জেনারেশনের, আমাদের টুলিপ অ্যান্ড আমাদের রসনারা এবং রূপা হক, দে আর ডিজার্ভড। এবং ইট ওয়াজ স্পেশালি যে আমাদের 2 জন টুলিপ অ্যান্ড রূপা, ভেরি আনএক্সপেক্টেড, যদি ভেরি ন্যারো সিট, এবং আমাদের বিশেষ করে তারা নিউ জেনারেশন, তাদেরকে আমার তরফ থেকে আমরা সবাই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। মেনি মেনি কংগ্রেচুলেশন টু দেম। সেকেন্ডলি, আপনি বলছেন যে পলিটিক্যাল সিচুয়েশন, যদিও আমি ডাইরেক্ট ইনভলভ পলিটিক্যাল থাকি না, কিন্তু বর্তমানের প্রাইম মিনিস্টার এবং প্রিভিয়াস যে প্রাইম মিনিস্টার ক্যামেরন, আমাদের আমি মনে করি যে হি ওয়াজ ভেরি গুড লিডারশিপ সে ডেভেলপ করছে। এবং কনজারভেটিভ পার্টি আমাদের is not like ইমিগ্রেশনের জন্য is not good outsider people, labor বা গুড নিউজ নয়, বাট আদার ওয়ে আপনার ইন্ডাস্ট্রি বেস আমাদের বিজনেসগুলো যারা আছে এগুলো হবে। অ্যানাদার ইজ ব্যাড নিউজ ফর আওয়ার রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি যারা আমাদের বাইরে আছে, যেহেতু আমাদের রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি তো আপনার নট প্রফেশনাল অর্গানাইজেশন, নন স্কিল পিপুল, উই আর অলরেডি সাফারিং। আপনারা জানেন যে nearly more than 12,000 restaurants owned by Bangladeshis, more than 4 billion turnover. While already আমাদের স্টাফ শর্টেজের জন্য, যেহেতু এত টাইট করা হয়েছে পাস্ট অ্যান্ড প্রেজেন্ট গভর্নমেন্ট যেটা করতেছিল, সো উই আর সিরিয়াস ইন ট্রাবল, বিকজ স্পেশালি আমরা বিশেষ করে বাংলাদেশ এই রেস্টুরেন্টের সাকসেসফুলে অনেক বেনিফিট পেয়েছে, এবং এটা উই আর কনসার্ন। বাকি যেগুলো আছে আমার মনে হয় যে কনজারভেটিভ পার্টি, আই ক্যানট বিলিভ দ্যাট দে উইল গেট দ্যাট ম্যান্ডেট। আই থট ইট বি হাং এগেইন, অ্যান্ড ইটস গুড ফর আই থিঙ্ক দ্যাট লিডারশিপ যে আমাদের ডেভিড ক্যামেরন যে বিল্ড করেছে, সেটাতে আর ইউ ক্যান সি যে লন্ডনে কিন্তু আবার লেবারের ডমিনেট করেছে, বিকজ লন্ডনের ডমিনেট অর্থ হলো যে লট অফ পিপুল আউটসাইডার, ইমিগ্রেশনের সমস্যা, অন্যান্য সমস্যা যেগুলো সে ভালো টাকল করতে পারে নাই, না করাতে আউটসাইডার যারা মানুষের একটু সে করেছে, লিডারশিপ ডেভেলপমেন্ট করে তার কনজারভেটিভ পার্টি। তো আমি রিয়েলি মাই কংগ্রেচুলেশন টু কনজারভেটিভ গভর্নমেন্ট অ্যান্ড দি গভর্নমেন্ট অফ ইউনাইটেড কিংডম। But other thing I am very proud the Scotland SNP. Scotland, because I love Scotland and Alex Salmon সরকারের নিকোলা যে লিডারশিপটা ডেভেলপ করেছে, বাট আমি কিন্তু বিশ্বাস করি নাই, যদিও অপিনিয়ন পোলে ছিল যে দে উইল বি মেজরিটি টেক ওভার, বাট আই ক্যানট বিলিভ দ্যাট 95% উইল বি টেকেন this 6 থেকে 56, 6 থেকে out of 59. It is never happened, never heard before, so it will be very tough for ধারণা করা হয়েছিল যে 15-16 এরকম হয়তো, and a referendum যে not very long there,
তো সেটাতে কিন্তু আবার বিগ একটা আমাদের লিডারশিপ যেগুলো আমার ডেভিড ক্যামেরন, ওনার বিরাট একটা চ্যালেঞ্জ ওনার সামনে চলে এসেছে। মানে এই রেফারেন্ডামে হয়তো স্কটল্যান্ড আবার আরেকবার ট্রাই করবে। যদিও রেফারেন্ডামে আপনার 10 বছরের ভিতরে দে ক্যানট ডু ইট বিকজ ইট ইজ দি রুল। তো এটার মধ্যে তো there is no rule because if it is something happen miracle they can make a miracle. So এটা is another worried point for the present government. কিন্তু আপনি বলছেন যে 10 বছরের মধ্যে করবার নিয়ম নেই, তাহলে কিভাবে হবে? এটি কিন্তু অন্যদিকে তারা আছে অনেক মানে লুপহোল আছে আগে, যদিও 10 বছর দিচ্ছে যে রেফারেন্ডাম, আগে তো 20 বছর আগে হয় না বা 30 বছর আগে হয় নাই, কিন্তু বিকজ লট অফ ওয়ার্ক গভর্নমেন্ট এই ডেভিড ক্যামেরনকে দিয়েছে, দায়িত্ব দিয়েছে যে ওকে আমরা দেখি পাবলিক কি বলে। সো পাবলিক তো মোরলেস ম্যান্ডেটটা পাস করে নাই এজ এ ইন্ডিপেন্ডেন্স। হ্যাঁ, তো এটা নিয়ে তো আপনার ক্যানট বি মিনিমাম 10 years অলওয়েজ লাভফুল, বাট পিপুল ডাজন্ট বিলিভ that বর্তমানে still people are majority running the British Parliament, UK Parliament, because they believe যে স্কটল্যান্ডের ইস্যু আমাদের মেজরিটি 95% we are in Scotland, because that's the member of the parliament যারা হইল, out of 59 সিটের মধ্যে 56 seats have taken over and only one conservative, one Lib Dem and one Labour. So it is very, মানে এটা রিয়েলি কনসার্ন, বাট আই এম ভেরি হ্যাপি। আরেকটি ইস্যু তো বোধহয় আছে যে ইউরোপিয়ান ইউনিয়নে থাকা না থাকা নিয়ে, সেটিরও একটি রেফারেন্ডাম। ওটা তো ইউরোপিয়ান তো আগেই আলেক্স সালমন বলছে আমরা ইউরোপিয়ান ইউনিয়ন থাকতে চাই, তোমাদেরকে আমরা ওভারঅল করতে চাই। আলেক্স সালমন তো সে রিজাইনই করেছে বিকজ ইউ ওয়ান্ট টু go to parliament and take that mandate that I want to out of you, I want to go to the European Parliament. So this is another issue for the British government now. আরেকটি বিষয় শুনে একটু আমি ডক্টর মিজানুর রহমান সেলির কাছে যাব, যে 3 জন বাংলাদেশি বংশোদ্ভূত নারী বিজয়ী হলেন, প্রত্যেকেই যোগ্য শিক্ষা দীক্ষায় সব দিক থেকে, এবং নিজস্ব যোগ্যতায় কিন্তু তারা জয়ী হয়েছেন। যদিও আমরা অনেক খুশি উচ্ছ্বাস প্রকাশ করছি, কৃতিত্বটা নিজেদের বলে দাবি করবার চেষ্টা করছে, সোফার আমি যতটুকু জানি এবং বুঝি যে ওনাদের এই 3 জনের বিজয়ে আমাদের আসলে তেমন কোনো ভূমিকা ছিল না, এবং প্রচুর বাংলা বংশোদ্ভূতরা যুক্তরাজ্যে থাকেন, এবং 11 জন বোধহয় 11 জন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত, তার মধ্যে এই 3 জন বিজয়ী হয়েছেন। কিন্তু বাংলাদেশি অধ্যুষিত এলাকা থেকে, অর্থাৎ বহুলাংশে বাংলাদেশিরা আছেন এরকম এলাকা থেকে কিন্তু তারা নন। টিউলিপ তো ননই, রূপার ক্ষেত্রে একই কথা বলা যায়। সো এরকম কেন? মানে আমি বলছি যে বাংলাদেশি হিসেবে বাংলাদেশিদের তো ভোটের, বরং টিউলিপের ক্ষেত্রে তো তার বিরুদ্ধে একটা নেতিবাচক প্রচারণাও করা হচ্ছে, খানিকটা রূপা হকের বিরুদ্ধে কিছু কিছু প্রচারণা হয়েছে। আমার মনে হয় যে বাংলাদেশি এলাকা তো আমাদের রসনারা আলী তো quite a lot of highest level of the area যেটা আছে সেটা মেজরিটি বাংলাদেশ, এবং বিপুল ভোটের ব্যবধানে কিন্তু রোশনা আলী বিজয়ী হয়েছেন, অন্যরা অবশ্য ততটা রোশনা আলী ওয়াজ ভেরি, মানে তার সাথে যেগুলা মানে সমস্যা হয়েছিল যেটা ব্যাকগ্রাউন্ড জেনেছিলাম, শি হ্যাড বিন রিয়েলি শি ইজ কনসার্ন যে আমি কি সত্যকার মানুষের কি যাইতে পারতেছি কিনা, মানে অনেক ডিভিশন ছিল, বাট আই রিয়েলি সারপ্রাইজ দ্যাট শি হ্যাভ ম্যানেজড বিকজ হার প্রফেশনালিজম, তার কাজের, তার সিনসিয়ারিটিতে মানুষ তাকে ম্যান্ডেট দিয়েছে। ইট ইজ অ্যানাদার পজিটিভ পয়েন্ট আওয়ার পিপুল, বাট শি ইজ দি ফ্রম আওয়ার কমিউনিটি মেজরিটি। টাওয়ার হ্যামলেট যেগুলো আছে বাংলাদেশি অনেক ছিল, কিন্তু মেজরিটি পিপুল আর অলসো ওভারঅল ইজ নট মেজরিটি বাংলাদেশিজ। ইভেন যে আমাদের রূপা হক যে গিয়েছে বাংলাদেশি আছে, বাট মেজরিটি নট বাংলাদেশি, ইউনো। সো আর এর মধ্যে এরকম কনস্টিটিউয়েন্সি তো আছে যেখানে বাঙালিদের প্রাধান্য খুব বেশি, বা মেজরিটি না হলো প্রভাব বিস্তার মতো, যেমন অলডাম এখানে আছে, কিন্তু স্টিল এখানে পাকিস্তানিরা বাংলাদেশের মেজরিটি, ম্যানচেস্টার, বাট দেয়ার ইজ নো মেজরিটি বাংলাদেশি হ্যাড ডমিনেটেড দ্যাট আমাদের লোক দেওয়া যাবে, ইজ নট লাইক দিস। বাট ইউকেতে আমাদের ইউ হ্যাভ টু বি কনভিন্সড, নট লাইক এ Bangladesh politics is a complete different politics in UK or other country, but UK is the highest democratic country in the world, so that is the really worthy. But I am unfortunate that we have not men people come, but women, all are women. Never mind. হিউম্যান বিং, এবং বাংলাদেশে তো সবই অলমোস্ট প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, রাজপথের নেত্রী, সংসদে স্পিকার সবই নারী, এবং আরো বাড়ুক আমরা সংখ্যাটা চাই, এবং আমাদের প্রজন্ম, পরবর্তী প্রজন্ম সব বিদেশে যেখানে আছে মেয়েরা
আরও সামনের দিকে এগোচ্ছে, এটি নিশ্চয়ই গর্বের আমাদের সবার। ডক্টর মিজানুর রহমান ছিলেন যুক্তরাজ্যের নির্বাচন এবং সেই সূত্র ধরে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রে যে অভিবাসীরা আছে বাংলাদেশি তাদের প্রসঙ্গ। অত্যন্ত চিত্তাকর্ষক বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, বিশেষ করে উই আর গেটিং ইট ফ্রম দ্য হর্সেস মাউথ। হর্স ইজ এ নোবেল অ্যানিমাল, ঘোড়া একটি মহৎ প্রাণী। সেই অর্থে হর্সেস মাউথ মানে ডক্টর ওয়ালি যে হর্স তা নন, যেহেতু তিনি বিলাতে ভবিষ্যৎ উত্তর যুক্তরাজ্যে বহুদিন ধরে বসবাস করছেন, তার কাছ থেকে আমরা যাকে বলে সরজমিনের একটা তদন্ত প্রতিবেদন পেলাম। সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই যে বাঙালি রমণীরা সেখানকার নির্বাচনে অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত চিত্তগ্রাহী একটা ফলাফল দেখিয়েছেন। এটা আমাদের সকলের জন্য আনন্দের বিষয়। তবে এই কথা ভুললে চলবে না যে তারা কেমন বাঙালি। তারা আসলেই বাংলাদেশের বংশোদ্ভূত, কিন্তু নাগরিক হিসাবে তারা তো বাঙালি নন। তারা যে কথা সংযুক্ত রয়েছে ডক্টর ওয়ালির কথার মধ্যেই, যে তারা কিন্তু আসলে ব্রিটেনের অধিবাসী, ব্রিটন। এখন সেই ব্রিটেনের মধ্যে, যদিও ব্রিটেনে আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো অত মিশ্রণ ঘটেনি বিভিন্ন জাতির, বিভিন্ন দেশের লোকের, ইটালিয়ান রয়েছে, গ্রিক রয়েছে, আইরিশ রয়েছে, বাঙালিও রয়েছে, আরব রয়েছে, সব মিলে তো সেই মেক্সিকানরা আছে, আমেরিকান জাতি গড়ে উঠেছে। আমেরিকা সম্বন্ধে যেই জন্য বলা হয় ইটস নট এ মেল্টিং পট, এটা এমন একটি মিশ্রণের হাড়ি নয় যেখানে সব কিছু তরকারি সব রান্না করা হচ্ছে। এটা বরং একটা স্যালাড বাওয়েল, এটা লাইক স্যালাড বাওয়েল, যেমন সালাদের সব কিছু মিলে একটা সালাদ হয়, কিন্তু তার যে প্রত্যেকটি আলাদা আলাদা যে উপাদান রয়েছে, সে শশাই হোক বা বাঁধাকপি হোক, সবগুলি কিন্তু আলাদা থাকে, কিন্তু একই প্লেটের মধ্যে থাকে। তো আমেরিকা যুক্তরাষ্ট্রে বলছে সেই জাতিটা অনেকটা সেরকম। কিন্তু যুক্তরাজ্যে যেটা, ব্রিটেনে যেটা হচ্ছে, সেটা হলো বিভিন্ন দেশের বিভিন্ন জাতির লোকজন সেখানে গিয়ে জমা হয়েছেন। হয়তো কাজের তুলনায় তাদের সংখ্যা অনেকখানি কম হলেও তারা আবার সেই সংস্কৃতির মধ্যে, রাজনীতির মধ্যে, অর্থনীতির মধ্যে একাকার হয়ে গেছেন। এবং সেইখানে যাকে বলে বেঙ্গলি ডায়াসপোরা, ওই মদন দেবের সম্বন্ধে আছে প্রেম ভালোবাসার দেবতা সনাতন শাস্ত্রে, তার সম্বন্ধে বলা হয় যে পঞ্চস্বরে দগ্ধ করে করেছে কে কি সন্ন্যাসী, বিশ্বময়ে দিয়েছে তারে সরায়। প্রেমকে তিনি বিশ্বময়ে ছড়িয়ে দিয়েছেন পঞ্চস্বরে তাকে দগ্ধ করে। তেমনি করে বোধহয় আমাদের বাংলাদেশের বাঙালিরা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, পঞ্চস্বরে দগ্ধ হয়ে নয়, আগুনে জ্বলে আরো শুদ্ধ হয়ে, পরিশুদ্ধ হয়ে। তো সেই জন্যে যে ওখানে যারা জয় করেছেন, যারা বিজয় লাভ করেছেন নির্বাচনে, এবং স্বচ্ছ সুন্দর যাকে বলে বিতর্কহীন নির্বাচনে, বিতর্কের ঊর্ধ্বে যে নির্বাচন, সেখানে জয় করাটা আসলেই একটা আনন্দের ব্যাপার এবং সন্তোষের ব্যাপার এবং গর্বের ব্যাপার, দর্পের ব্যাপার। আমাদের বাঙালি মহিলারা, বাঙালি বংশোদ্ভূত যারা, তারা বিলাতে গিয়ে সেখানকার এই দারুণ যে একটা পরীক্ষা, অগ্নি পরীক্ষা বলা যেতে পারে, সেখানে তাদের নিজ গুণে, নিজের সততার বলে, তাদের স্বচ্ছ ব্যবহারের জন্য তারা হয়তো তুলনামূলকভাবে কম বয়সী হয়ে সেখানে অত ওর একটি জটিল সমাজে, একটি মানে যার সাংস্কৃতিক আবহ এবং যার চিন্তা ভাবনা গণতন্ত্রের প্রতিষ্ঠার সূতিকাগার হিসেবে বিচার করা হয়েছে, বিবেচনা করা হয়েছে যে দেশকে, সেখানে আমরা একটু স্মরণ করিনি যে 20 বছর বয়সী একজন বিজয়ী হয়েছেন স্কটল্যান্ডে সংসদ সদস্য এই নির্বাচনে। সুতরাং এই যে সাধারণ যে তারুণ্যের যে দীপ্তি, সেটা আমরা এই তিনজনের মধ্যেও যেমন দেখতে পাচ্ছি। নারীর কথা বলা হয়েছে, নারী যেহেতু সারা দুনিয়াতে বলা যেতে পারে তাদের জনসংখ্যার তারা অর্ধেক, বাংলাদেশের বটে, কিন্তু আমরা বলছিলাম একটু আগে যেখানে অনেক প্রবল প্রতাপ ব্যক্তিত্ব, তারা নারী, তারা হয় সরকারের নেতা হিসাবে অথবা বেসরকারি পর্যায়ে মাঠ পর্যায়ের নেতা হিসাবে,
অথবা সাংবিধানিক বিরোধী দলের নেত্রী হিসাবে, নেতা বা নেত্রী যাই বলেন না কেন, তারা রয়েছেন, স্পিকার রয়েছেন আমাদের পরিষদে। কিন্তু তা সত্ত্বেও যদি আমরা ভালোভাবে দেখি, এবং বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের এখন প্রধান হবার জন্য একজন নারী এই প্রথম আমি বলছি মাঠে নেমেছেন, হিলারি ক্লিনটন। আমার যেটা পেশ করতে চাচ্ছি যে কথাটা, সেটা একটু ভিন্ন। সেটা হচ্ছে এত কিছু সত্ত্বেও কিন্তু নারী তার আনুপাতিক প্রতিনিধিত্ব রাজনীতিতে, অর্থনীতিতে কোথাও পায়নি। সারা দুনিয়ার কোথাও তেমন ভাবে প্রবলভাবে তারা সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যা আনুপাতিক একটা পর্যায়ে পৌঁছাননি। সুতরাং এই যোগাযোগ আসছে, তারা অত্যন্ত অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন, এবং তাদের বুদ্ধিমত্তা, তাদের সহ্য শক্তি, তাদের ধৈর্য, তাদের পরিশ্রমের প্রশংসা আমাদের করতেই হবে। আমি সেই অর্থে গর্বিত। এবং এই যে বাঙালি বংশোদ্ভূত, বাংলাদেশি বংশোদ্ভূত তারা, এটা আমাদের জন্য গর্বের ব্যাপার। কিন্তু তারা যখন তাদেরকে দেখবেন এবং তাদের দেশ মানে ব্রিটেনের লোকরা তাকে যখন দেখবে, তারা দেখবে তাদেরই নাগরিক হিসেবে, তাদেরই সমাজের একটা অংশ হিসেবে। এবং আমরা যতই বিদেশে বসে আমাদের দেশের রাজনীতি করি না কেন, আসলে কিন্তু শেষ পর্যায়ে এই ওখানে যে অভিঘাত, ইম্প্যাক্ট, সেটা একমাত্র হতে পারে যদি সেই সমাজকে যতখানি সম্ভব নিজের স্বাতন্ত্র্য না বিসর্জন দিয়ে আপন মনে করে ধরা যায়। তাহলে পরে তার সংস্কৃতিকে না বুঝতে পারলে একেবারে তাই বলে সাহেব হয়ে যেতে হবে এরকম কথা নেই, মেম হতে হবে এমন কথা নেই। কিন্তু তার মধ্যে যে ঐতিহ্যটা, তার যে সাংস্কৃতিক ধারাটা, সেটাকে ধারণ করার মতো শক্তি থাকতে হবে, নিজের স্বাতন্ত্র্য বজায় রাখা সত্ত্বেও। এটা না হলে পরে আর সত্যিকারভাবে ব্যক্তিত্ব ফুটে উঠবে না, এবং জনপ্রতিনিধি হিসেবে তারা তাদের সাফল্য অর্জন করতে পারবেন না। আমার বিশ্বাস পারবেন, কারণ তারা এই প্রজন্মের, তারা হলেন যেটাকে আমরা বলতে পারি দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের মানুষ। তাদের জন্মই হচ্ছে এই দেশে, যেখানে জন্ম হয়, যেখানে শৈশব কাটে, যেখানে কৈশোর কাটে, সেই স্মৃতি তো সহজে মন থেকে দূর হয় না। একটি বসন্তের, স্প্রিং এর, আমরা সেই কবির কবিতা জানি যে ফুল ফুটুক বা নাই ফুটুক আজ বসন্ত, সুভাষ মুখার্জি ডেকে গেছেন। কিন্তু এই বসন্তের চিন্তা বাংলাদেশে যে ছেলে বড় হলো, যে মেয়ে বড় হলো, তার কাছে যেভাবে আসবে সেভাবে হয়তো আমেরিকা বা যুক্তরাজ্যে আসবে না। সে শীতের কথা, তার মনে হবে বরফের কথা, তার মনে হবে তুষারের কথা। আমাদের এখানে শীতের মনে হবে উচ্ছল আলোর দিন, শুষ্ক দিন, ফসল তোলার দিন। এই তারুণ্যটা তাই মনে রাখবে বর্ষার কথা। সেই জন্য যারা চলে গেছেন তাতে আমি ক্ষতির কিছু দেখি না। যারা বিদেশে জন্ম নিয়েছেন, যারা বিদেশে মানুষ হয়েছেন, তারা যদি সেই দেশকে আপন মনে করে থাকে, তাতে দোষণীয় কিছু নেই। তাতে ওই দেশেরও ভালো, আমাদের পক্ষে, এদের পক্ষেও। এই সূত্র ধরে ডক্টর ওয়ালির কাছে প্রশ্ন যে বাংলাদেশিদের জন্য এই যে যারা বিজয়ী হলেন, তারা আসলে কি ভূমিকা রাখতে পারেন? যদিও তারা সবাই বিরোধী দল লেবার পার্টি থেকে নির্বাচিত হয়েছেন, লেবার পার্টির অবস্থা খুব একটা ভালো নয়, শোচনীয়। সো কি ধরনের ভূমিকা তারা রাখতে পারেন, এবং আসলে কি তারা রাখেন? যারা ওখানে পলিটিক্স করছেন, মেইন স্ট্রিম পলিটিক্সের সঙ্গে যুক্ত হচ্ছেন, তারা কি আসলে দেশের সঙ্গে এক ধরনের সংযোগ স্থাপনের কোনো বা একটা ইতিবাচক সম্পর্ক তৈরি করবার ক্ষেত্রে ভূমিকা রাখেন বা রাখার চেষ্টা করেন নাকি? না, ডেফিনেটলি, বিকজ ওরা তো অলওয়েজ দে আর লিভিং উইথ দেয়ার ওন কমিউনিটি। এবং অপোজিশনে থেকে কতটা পসিবল? অপোজিশন থেকে ধরেন, বিকজ দিস অপোজিশন পার্টি ইজ অলসো কোয়াইট এ বিগার অপোজিশন, তো ওদের তো অনেক রোল আছে। শ্যাডো হিসাবে আপনি জানেন, আপনার রওশন আলী তো শ্যাডো মিনিস্টার ছিলেন। যদিও আপনার পলিটিক্যালি যেগুলো আপনার রিলিজিয়াস প্রবলেম যেগুলো হয়েছিল, সে হ্যাভ বিন রিজাইন, দি সেন্টিমেন্ট অফ হার শি ফিল ইজ নট ফেয়ার, তো রিজাইন করেছে। তো তারা অনেক পার্ট নিয়েছে। সেম ইজ কনজারভেটিভ পার্টিতে আমরা ওয়ার্সি, ওয়ার্সিও তো সেইভাবে সে রিজাইন করেছে। সেন্টিমেন্ট গুলো আমরা আমাদের নিজের কালচার, আমার নিজের রিপ্রেজেন্ট করতেছে ইউকে পার্লামেন্ট, বাট তার নিজের কমিউনিটি she cannot forgotten as a community, but not political agenda, as a humanitarian ground. তো ওদের তো these people are very intellectual people, they are people are work hard. আমাদের আমার নিজের আমি বলি যে অত বছর আমি আসি, কিন্তু আমাদের মেয়েরা হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন দে হ্যাভ ডান, মেয়েরা দেন ছেলেরা। বিকজ আমার তো অনেকেই এই যে বিয়ে শাদী হয়, অনেকেই আমার মনে হয় যে 180-র মতো আমার মেয়েরা আছে যারা ওভার গ্রাজুয়েট,
118 জন ছেলে আছে যে ওরা দে ক্যানট কোপ উইথ দিস গার্লস, দে ক্যানট ম্যাচ, তারা বিয়ের সাথে হইতে হলে দে ক্যানট ম্যাচ, বিকজ আই সি দোজ থিং, যে মানে তার অত মানে তাদের মেধা এই আমাদের মেয়েদের। এমনকি আমাদের মহিলা প্রথমে জাজ হয়েছিল, এখন 3 জন জাজ হয়েছে, পুরুষ 2 জন আছে। তো এগুলো আমার মনে হয় যে দিজ আর দি পিপল, যদিও ধরেন আমাদের কিছু পলিটিক্যাল, আমাদের বাংলাদেশি পলিটিক্স সেখানে নিয়ে কিছু নোংরামি হয়েছে, বাট যেমন আওয়ামী লীগ, বিএনপি অনেক পার্টি সেখানে গিয়ে বানার তুলেছে এক ধরনের পজিশন নেওয়ার জন্য, বাট শুড নট বি লাইক দিস। আমাদের মনে এগুলা ঠিক হবে না। না, আর বাংলাদেশের পলিটিক্স ব্রিটেনে বসে করে কি লাভ, আওয়ামী লীগ বিএনপি করে বা যুক্তরাষ্ট্রে করে কি লাভ, সেটা আমি জানি না, আপনারা ভালো বলতে পারেন। আদৌ কোন লাভ হয়? লাভটা ক্ষতিটা বেশি হয়, কি ক্ষতি হয়, বিকজ ব্রিটিশরা ভালো পায় যে আমাদের, আমরা নিজেই ব্যস্ত থাকি যদি, তাদের কোনো ডিস্টার্ব হচ্ছে না। হ্যাঁ, তো আমাদের মেয়েরা তো ওরা ওইদিকে আর ঢুকে না, এইদিকে পলিটিক্সে যায় না। যে মেয়েরা যারা উইন করে যারা, তারা তো এইদিকে ইন্টারেস্ট নাই। আমাদের ছেলেরা তো ব্যস্ত থাকে বেশি। আমাদের এখন মেয়েরাই কিন্তু, ছেলেরাই কিন্তু ওই দেশের পলিটিক্স না ঘুরে, মেয়েরা কজন দেশের পিছনে নাই। কিন্তু ওই যে তারা অ্যাটলিস্ট দে টেক অ্যান অপরচুনিটি for the national interest of the UK. And UK is the like world এর মধ্যে একটা civilized country. The parliament is world renowned civilized the parliament in the world. So I think they can contribute a lot of things even in Bangladesh interest. Even আমাদের শ্যাডো যদিও হয়, আমরা তো অনেক কাজে আমাদের ব্রিটিশ পার্লামেন্টারি, যখন আমাদের কনজারভেটিভ গভর্নমেন্ট, আমাদের কিছু অলওয়েজ আমাদের ব্রিটিশ কারিওয়ার্ডে আমরা এনামালি মেসেজ দিয়েছে যে আমাদের কিছু করতে হবে। তো অ্যাটলিস্ট দে লিসেন, বাট বিকজ দি কনজারভেটিভ পার্টি তার নিজের একটা ম্যানিফেস্টো, দে হ্যাভ টু সি হুইচ এ মাই ভোট ইজ আই এম গেটিং, আমার মানুষের মেন্ডিটা কোথায় পাচ্ছি। তো দেখা যাচ্ছে ইমিগ্রেশন যদি টাইট করা যায় তো দে ক্যান গেট মোর ভোট, বিকজ লেবার সময় আমাদের ইমিগ্রেশন টাইট ছিল না। না থাকাতে আমরা আমাদের যারা বাইরে যারা আছে, আমাদের বাংলাদেশ বা ইন্ডিয়ান, পাকিস্তান যারা আছে, দে হ্যাভ বেনিফিটেড মোর। But unfortunately, the party has been, they have been a negative point for the party. But Labour Party তো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাদের পক্ষে অনেক কথা বলেছেন। ভোটারও তো সংখ্যায় তারা অনেক বেশি, কাজে দিল না কেন সেটি? Because the people are conservative party এখন তো modern conservative party. It is not like a real Labour Party. The modern technically তারা একটু ওদের লেবারের যে কিছু ম্যানিফেস্টো তারা এগুলো নিয়ে নিছে, বুঝছেন না, এগুলো তারা they have taken. But you know that Lib Dem কি অবস্থা হয়েছে, because everything is Lib Dem, they came to the combined together. So their Lib Dem manifesto, they don't like it. But the Lib Dem was very successful organization, the political organization. But unfortunately, because they have combined with the Labour, the Conservative Party, so they have been failed because they feel there is no between conservative delegation দিচ্ছে. So why we have to give the Lib Dem, because they have not identified themselves. ডক্টর মিজানুর রহমান শেলী, এই সমস্যাটা বাংলাদেশিদের আছেই, যে তারা যেখানেই যায় সেখানেই নানা রকমের অ্যাসোসিয়েশন, আঞ্চলিক অ্যাসোসিয়েশন করে, এখন পলিটিক্যাল পার্টিও করছেন, এবং এগুলো নিয়ে এক ধরনের আসলে দেশের ভাবমূর্তি উন্নয়নের বদলে কতটা ক্ষতিগ্রস্ত করে সেটি বরং হিসেব করা দরকার। এবং কেন করেন আসলে এটি, এখান থেকে বেরিয়ে আসার কি উপায় আছে? এটার মধ্যে কিছুটা আমি বলবো যে যেমন দেশের প্রতি, সমাজের প্রতি, তার নিজস্ব ইতিহাসের প্রতি একটা দুর্বলতা থাকে, সেটা রয়েছে। কিন্তু অন্য কোনো ডায়াসপোরা কমিউনিটির মধ্যে তো না করে না যে তা না, তারা থাকে তাদের মধ্যে, তারা কিন্তু সেই গ্রিক যারা গেছেন বা অন্যান্য দেশ থেকে, ইটালি থেকে যদি কেউ গিয়ে থাকেন, তারা কিন্তু সেই দেশের পলিটিক্স ওখানে করেন না, সেই দেশের রাজনীতিতে ইন্ডিয়ানরাও করেন বলে আমার জানা নেই। তারা ওখানকার সাথে মিশে যায়, আর দেশে এসে যদি করে, দেশে যদি থাকে তাহলে করে। তো এটা আমার মনে হয় এটার একটা প্রধান কারণ হলো যে আমরা জাতি হিসেবে পুরনো হলেও রাষ্ট্র হিসেবে নতুন। তো এই জন্য নতুন একটা রাষ্ট্র পাওয়ার যে আনন্দ, সেই গর্ব, সেই দর্প প্রথম প্রজন্মের মধ্যে, এমনকি দ্বিতীয় প্রজন্মের মধ্যে অনেকখানি তা প্রবেশ করে যায়, এবং সেটা থেকে আর সহজে ছাড়া পাওয়ার উপায় থাকে না। তখন ওই মায়াটার হয়তো একটা প্রকাশ হয় যে এই সমস্ত দেশের রাজনৈতিক সংগঠনের যে ব্যানার বা যে পতাকা, সেটা ধরে উঁচু করে রেখে যে আমিও আছি, দেশের মধ্যে যা কিছু চলছে এটা একদিক থেকে খারাপ নয়, দেশের প্রতি তাদের ভালোবাসা, তাদের যে
স্পর্শকাতরতা, দেশের প্রতি না সহানুভূতি রয়েছে। দেশের প্রতি না কিন্তু দলের এটা প্রতি, ওখানে দেশের প্রতি না দলের প্রতি, দেশের দলগুলো তো দেশেরই, দেশের জন্য মায়া না থাকলে তো দেশের দলের জন্য মায়া থাকতে পারতো না। আমার আসলে ব্যাপারটা হতো কি যে এখানে একটা উৎক্রান্তিক ব্যাপার রয়েছে। ভারতের যেরকম একটা, যদি ভারতের কথা বলেন, অবশ্য সেই ভারতবর্ষের বা অখণ্ড ভারতের ব্রিটিশ রাজে আমরাও তার অংশ ছিলাম, সেটাভাবে ধরলে অন্য জিনিস। তা না হলে ভারতের দিকে যদি দেখান, তাদের রয়েছে একটা কয়েক হাজার বছরের ইতিহাস, সেখানে নতুনত্বের কিছু নেই। এমনকি পাকিস্তানও বাংলাদেশের তুলনায় প্রায় দ্বিগুণ বয়স। তো সেই জায়গায় একটা মানে কৈশোরের বা তারুণ্যের উচ্ছ্বাস থাকতে পারে। এছাড়া আমি এটার কোনো অর্থ আমি বুঝি না। যে কথা আমার মনে আছে, আমি যখন পিএইচডি করি, ডক্টর করছিলাম লন্ডন ইউনিভার্সিটিতে, আমার একাডেমিক সুপারভাইজার, শিক্ষক বা গাইড ছিলেন ডক্টর পিটার লায়ন। তিনি এখন মরহুম। তো পিটার লায়ন কমনওয়েলথ এবং অন্যান্য ব্যাপারে খুবই আগ্রহী ছিলেন এবং বাংলাদেশ, পাকিস্তান, ভারত সম্পর্কে তার অত্যন্ত লেখাপড়া গভীর ছিল। তার অনেক লেখা রয়েছে আর বক্তব্য ছিল। তো তিনি, আমি যখন করছিলাম, তো আমাদেরই একজন কনিষ্ঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন একটি ছাত্রী, 1 বছরের ছোট আমাদের চেয়ে, মানে পরে ছোট নাও হতে পারে, ক্লাসে পরে ক্লাসে পড়লেই যে বয়সে ছোট হবে তা নাও হতে পারে। যাই হোক, সেই মহিলা যখন উনি পিএইচডি করতে চাইলেন, তার কাছে গিয়ে বললেন যে, আমি বলে পিএইচডি কিসের উপরে করবে? তো উনি বললেন যে মহিলা বললেন যে আমি যুক্তরাজ্যে যে যারা অধিবাসী ছিলেন বাংলাদেশি বাঙালি, তারা 71 সালে যে আন্দোলন সংগ্রাম করেছিলেন বাংলাদেশের জন্য, তার উপরে আমি ডক্টরেট করতে চাই। তার উত্তরে উনি বলেছেন, আমি বুঝতেছিলাম যে তার উপরে তুমি বড় জোর একটি রচনা লিখতে পারো, কিন্তু ডক্টরেট করে এটাতে খুব বেশি কুল পাওয়া যাবে না, এই জন্যে যে অনেক মহৎ কাজ ব্রিটেনের বাঙালিরা করেছেন। মুক্তিযুদ্ধে আমাদের সহায়তা দিয়েছেন, অর্থ দিয়ে, প্রচারণা দিয়ে, আন্দোলন করে, বিভিন্ন দেশের কাছে তাদের খবর পৌঁছে দিয়ে। কিন্তু আসলে যে এর যে অভিঘাত, তা একটি ক্ষুদ্র অংশ মাত্র। কারণ বাংলাদেশকে স্বাধীন করেছে আসলে বাংলাদেশের বাঙালিরা। তারা যদি সেভাবে সংগ্রাম না করতে পারত, আন্দোলন না করতে পারত, তাদের মধ্যে যদি সেই ঐক্যবোধ না থাকতো, তাহলে বিরাট থেকে বা আমেরিকা থেকে যতই সাহায্য দেওয়া যায় তাতে কোনো লাভ হতো না। সেই কথাটা মনে রাখার প্রয়োজন। এটা অত্যন্ত সত্য কথা, এটা কোনো ছোট করার ব্যাপার নয়, কারণ যেখানকারটা সেখানে হবে। সেই জন্য ওই দিকে আমার মনে হয় যে কথাটা ডক্টর ডরিও বললেন, যে পরবর্তী প্রজন্মের মধ্যে কিন্তু এই বোধটা নেই। আছে আমার ঐতিহ্য সম্বন্ধে, যেমন ওয়াসির কথা বললেন, যিনি পদত্যাগ করেছিলেন, মহিলা এখানে এসেছিলেন ঢাকাতে, প্রতিমন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রীর পদমর্যাদা ছিলেন। তারপরে আপনার ওই কারণেই যে তাদের যেটা সংস্কৃতি, যদিও তারা ব্রিটিশ, কিন্তু সেই তাদের সংস্কৃতিকেও ব্রিটিশের অঙ্গ বলে, সহনশীলতার কথা বলে তারা এ করেছেন। তা আমার কাছে যেটা মনে হয়েছে যে এই যে যারা জয়ী হয়েছেন, তারা এটাকে আত্মস্থ করতে পেরেছেন, এই যে স্পিরিট অফ গ্রেট ব্রিটেন, যে কারণে যে এখানে কিন্তু আমরা আজকে বলি যে গণতন্ত্রের সূতিকাগার, আমরা বলি যে পার্লামেন্টারি ক্যাবিনেট সিস্টেমের জন্মই হয়েছে সেই ওয়েস্টমিনস্টারে, এবং আমরা সেটি অনুসরণ করছি বলি আমরা, যদিও তার ধারে কাছে আছে কিনা সেটি চিন্তা করে দেখলে দেখা যায় যে এর মধ্যেও বোধহয় একটা শুভঙ্করের ফাঁকি আছে। কারণ এই যে গণতন্ত্রের সূতিকাগার বা ক্যাবিনেট পার্লামেন্টারি সিস্টেম, সংসদীয় গণতন্ত্রের যে উদ্গাতা, তারা মাতা, সেটা কিন্তু একদিনে হয়নি, প্রায় 600 বছর লেগেছে, 6 শতাব্দী। 1215 খ্রিস্টাব্দে ম্যাগনা কার্টা, যে রাজার ক্ষমতা সীমিত করলো সামন্ত প্রভুরা, সেই থেকে শুরু হয়ে একেবারে সেই নারীর ভোটাধিকার, সেটা কিন্তু 20 শতাব্দীতে এতদিন লেগেছে এটা পুরোপুরিভাবে আসতে। তার মানে এই নয় যে বাংলাদেশে বা অন্যান্য কোনো দেশে তারা ওই 600 বছর পাবে। ওই 600 বছর পাওয়ার আর সময় নেই আজকের দুনিয়াতে। আজকের দুনিয়াতে ওই অভিজ্ঞতাকে
পরিশীলিত করে অত্যন্ত সংকুচিতভাবে কম সময়ের মধ্যে তাকে আমাদের এখানে প্রতিষ্ঠিত করতে হবে। কিন্তু আমরা আসলে আমরা পারিনি। আপনি যেটা বলছেন কি দেখছি কি শিখছি আমরা যদি এখন এবারের নির্বাচন থেকে উদাহরণ হিসেবে নেই যে যারা পরাজিত হলেন তারা চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই বিজয়ীকে অভিনন্দন জানালেন। মিলিব্যান্ড একটা সময় মনে হচ্ছিল যে লেবার পার্টি বোধহয় জিতছে, প্রথম দিকে তো ভোটের ফলাফল যা তাতে লেবারের জয় জয়কার। পত্রিকায় আমি দেখলাম যে তিনি বিজয়ী হিসেবে কি বক্তৃতা দেবেন সেটি লিখছিলেন, সেই মুহূর্তে খবর আসতে শুরু করলো উইকেট পতনের খবর। কিন্তু তার বক্তৃতাও না, আমি বলছি যে আমরা তো সেটিও শিখলাম না। মিলিব্যান্ডের কথাই আপনি বলছেন, তার যে বক্তৃতা পরাজিত মানুষ হিসেবে, সেটা কিন্তু আসলে একটা বিজয়ীর বক্তৃতা। আমি সেটাই বলছি, সেটা হলো গণতন্ত্রের বিজয়। সেটাই আমি বলছি যে আমরা কি সেটি শিখছি। কারণ মিলিব্যান্ড জানেন, এবং শুধু মিলিব্যান্ডই না, অন্যান্য যারা রাজনৈতিক দলের তারাও করেছেন, তারা জানেন যে দায়িত্ব নিয়ে পদত্যাগ করেছেন। কিন্তু গণতন্ত্রের এমনই চমৎকার একটা জিনিস রয়েছে তার মধ্যে, যে এটাতে মানুষ একের পরে আরেক দল আসতে পারে সহজে, শান্তিপূর্ণভাবে। যে জন্য বলা হয় ডেমোক্রেসি ইজ এ ওয়ে অফ ডিসাইডিং বাই কাউন্টিং হেডস এন্ড নট বাই ব্রেকিং দেম। মাথা ভেঙে নয়, মাথা গোনার মাধ্যমে তার সিদ্ধান্ত নেওয়া হয়, নীতি নির্ধারণ করা হয়। তেমনি বলা হয় যে ইটস এ পিসফুল ওয়ে অফ গেটিং ইনটু পাওয়ার অ্যান্ড অলসো এ পিসফুল ওয়ে অফ গেটিং আউট অফ পাওয়ার। যে শান্তিতে শৃঙ্খলায় ক্ষমতার আরোহণ করা, সেটার চেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ক্ষমতা থেকে সরে যাওয়ার সময় যেন শান্তিপূর্ণভাবে সরে যেতে পারে। সেই জিনিসটা আজকে এই সংসদীয় গণতন্ত্রের দেশে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা অন্যান্য দেশে, স্বল্পোন্নত দেশে, উন্নয়নশীল দেশে, যেখানে হচ্ছে কি ওই ঘটনাটা ঘটছে, ওইখানে যে পুরনো যে প্রবাদ রয়েছে, গানের পংক্তি, মন্না রাঙায়ে বসন রাঙায়ে কি ভুল করিলে যোগী, অর্থাৎ গেরুয়া রং পোশাক পরেছে কিন্তু মনের মধ্যে সন্ন্যাস বা সেই বৈরাগ্য আসেনি, সেই মানব প্রেম আসেনি। সুতরাং আমাদের এখানে আমরা বসনটা রাঙিয়েছি, আমরা আমাদের গণতন্ত্রের সমস্ত পরিকাঠামো সৃষ্টি করেছি, কিন্তু সেখানকার যে ভিত্তিমূল সেটা যেন নেই। মনে হচ্ছে যেন আবার সেই কথাই বলতে হয় যে কাপড় পরেছি ঠিকই, কিন্তু অন্তরে সেই মনোভাব আনতে পারিনি। গণতান্ত্রিক মনোভাব, সহনশীলতার মনোভাব, শান্তিপূর্ণ শৃঙ্খলার মনোভাব, প্রতিরোধের, হরতালের এবং প্রশাসনের গণতন্ত্র নয়, মানুষের গণতন্ত্র। সেটা কখন আসবে? যখন এসেছে, যেমন বিলাতে এসেছে, তাদেরও একদিনে আসেনি। সেখানেও রাজা পার্লামেন্টে গিয়েছিলেন ঘোড়া নিয়ে, এবং ভয়ে অনেক সংসদই তখন টেবিলের নিচে আশ্রয় নিয়েছিল। এই বেশি দিন আগের কথা নয়, কয়েকশো বছর আগে তারা রাজার মুন্ডচ্ছেদ করেছে, যাকে বলে বিহেডিং অব দ্য কিং, সেটাও হয়েছে। এসবের মধ্যে দিয়ে আস্তে আস্তে গড়ে উঠেছে। তা আমাদের এত সময় নিয়ে আগেই বলেছি, কম সময়ের মধ্যে অন্যান্য দেখে কি করে শেখা যায়। এখন তো সময়ও বদলাচ্ছে। আমি একটু ক্লারিফাই করতে চাচ্ছি, মাই এক্সপেরিয়েন্স যেটা আপনি বলছেন বাংলাদেশের পরিবেশটা কেন ব্রিটেনে, বিকজ আই লেফট ইন দিস কান্ট্রি 1967। তারপর থেকে ধরেন বাংলাদেশটা রেভলিউশনটা শুরু হয়েছে কিন্তু ইউকে থেকে, বাংলাদেশের এই রেভলিউশনটা শুরু করেছে সেখান থেকে। ধরেন আমাদের বঙ্গবন্ধু শুরু করে সেখানে ওনাকে নেওয়া হয়েছিল, তো একটা সেন্টিমেন্টটা সেবাই হয়েছিল। কিন্তু পরে তো আমাদের পার্টি হয়ে গেল, বিএনপি আসলো, অনেক পার্টি হলো, সেগুলো নিয়ে আপনার এখানে চলে গেল এই পার্টিগুলো সেবাই। আসলে এই জন্যই আপনার একটা ইয়ে হয়ে গেছিল। কারণ আমাদের যে নতুন জেনারেশন যারা আছে তারা তো এগুলা ইন্টারেস্ট নাই। তারপরে আমাদের যারা এই দেশ থেকে যারা যায়, আপনার স্টুডেন্ট বলেন, যারা পলিটিশিয়ান যায়, সেখানে গিয়ে তারা এই পলিটিক্সটা গিয়ে সেখানে ঢুকায়। আমি অনেকেই দেখেছি আমাদের টেলিভিশনে যারা বাংলাদেশে কোনোদিন আসে নাই, কিন্তু বাংলাদেশ সম্বন্ধে অনেক পলিটিক্যাল কথা বলে, মানে বলতেছে যে সে হয়তো জানেই না কিন্তু বাংলাদেশের অবস্থা কি আছে সে বুঝে নেই। তো এগুলা সাচ এ আনফর্চুনেট। তো আমার এই কি জন্য আমরা পলিটিক্সরা ইউকেতে গেল, বিকজ ইন্ডিয়া পাকিস্তান সেভাবে তার রেভলিউশন হয় নাই, এই জন্য এটা অ্যাকচুয়ালি একটা সেন্টিমেন্ট। না, বাট আলোচনাটা আমরা শুধু কেবল যুক্তরাজ্যকে কেন্দ্র করেই করছি না, অন্যান্য দেশে তো তাই হচ্ছে। ইভেন মধ্যপ্রাচ্যে যেখানে রাজনৈতিক চর্চা
সেখানেও তো ওটাই বিস্তারিত হয়ে থাকে, আওয়ামী লীগ হচ্ছে, প্রথম কিন্তু শুরু হয়েছে ইউকে থেকে, তারপরে বিস্তৃত হয়ে অন্যান্য কান্ট্রিতে গিয়েছে। এমনকি সৌদি আরবেও দেখা যায়, সেখানে নাকি এত কড়াকড়ি, সেখানে তারা এটা করতে দিচ্ছে। যাই হোক, আমার মনে হয় যে আমরা যেগুলো বলতেছি, এই যে উদারতা যেগুলো আপনি বলছেন, পলিটিক্যাল রেসপন্সিবিলিটি, ইউ আর রিয়েলি রিপ্রেজেন্ট ইউর পিপল। আপনার মাইন্ডটা কতটুকু, আপনার প্রফেশনাল অর্থ হলো হনেস্টি অ্যান্ড সিনসিয়ারিটি অ্যান্ড টেকিং রেসপন্সিবিলিটি। আপনার এনি লিডার অফ দি কান্ট্রি, যারা মনে করেন সার্ভেন্ট অফ দি কান্ট্রি, যারা এই 3টা মেয়েরা যারা গেছে, তাদের উদারতা, তার প্রফেশনালিজম আমি জানি তাদেরকে, তারা এক্সেপশনাল দোজ পিপল, এন্ড দেয়ার ইজ এ লট অফ আদার পিপল। শুধু মেয়েরা নয়, অনেকেই ছেলেরা আছে আমাদের এখানে। দেখেন, আমাদের ব্রিটিশ হাই কমিশনার ছিলেন, আরো ব্রিটিশ হাই কমিশনার, যেখানে কোনো হিস্ট্রির মধ্যে নাই, ইন্ডিয়ানই হয় নাই, বাংলাদেশিরা হয়েছে সেখান থেকে। কিন্তু যারা বাংলাদেশি রুট হইতে পারে, কিন্তু তারা রিয়েলি তারা নিজের প্রফেশনাল মাইন্ডকে তারা নিয়েই তারা এই দেশের রিপ্রেজেন্ট করেছে ব্রিটেনকে। ব্রিটেন রিপ্রেজেন্ট করে কিন্তু বাংলাদেশে আসেও তারা বাংলাদেশকে সার্ভিস দিয়েছে, মানুষের সার্ভিস দিয়েছে, সেখানেও তারা আমাদের সাথে সার্ভিস দিয়েছে। এভরি কান্ট্রি, আপনি মনে করেন যে আপনার এই যে ইসরায়েলের যে তারা সমস্ত দুনিয়াতে তারা লোক আছে, তারা কিন্তু পলিটিক্সের মেইন আস্থা দুনিয়াটাকে রিপ্রেজেন্ট করতেছে আপনার এই জু। আপনি ব্রিটিশ পার্লামেন্ট কিন্তু মেজরিটি পুলার জু, বিকজ দে হ্যাভ সার্ভিং, দে আর ভেরি প্রফেশনাল, তার এভরিথিং দে আর কম্বাইন্ড টুগেদার। কোন সময় তারা কিন্তু ডিভিশন। এবং টিউলিপ যে এরিয়া থেকে নির্বাচিত হয়েছে, সেখানেও জুদের প্রাধান্য অনেক বেশি। আপনি চিন্তা করেন, ওয়ার্ল্ড রিপ্রেজেন্ট করতেছে জুরা। বিহাইন্ডে দেখেন আমেরিকা বলেন, ইউকে বলেন, দিস 2 কান্ট্রি, মানে মেজরিটি অফ দি পিপল আর বিহাইন্ড জু। কি জন্য? তারা ইউনিটি এবং তারা স্পিরিট, তারা সংখ্যায় কত মাত্র সংখ্যা, কিন্তু তাদের রুট কিন্তু ভুলে নাই। ইসরায়েল এই যে যত ওয়ার হয়েছে, তারা ফাইট কি জন্য উইন করে? একটা স্মল কান্ট্রি, সবাইকে তারা কনভিন্স করতে পারে এবং অর্থবিত্তে মেধায়। আমরা বাংলাদেশি পলিটিক্স বলতেছি না, বাংলাদেশের আমাদের কেন বাংলাদেশের বাইরে আসি, আমরা ব্রিটিশ থাকতে পারি, বাট আমাদের রুট আমাদের ব্রিটেন না, আমাদের রুট আমাদের বাংলাদেশ। আমরা যারা আমাদের ছেলেরা মেয়েরা আছে, তাদেরকে আমরা বলি তোমাদের রুট হইল বাংলাদেশ, বাট স্টিল এখন যে জেনারেশন উঠে আসছে, তাদের মধ্যে কি সেই বন্ডেজটা তৈরি হচ্ছে বাংলাদেশের সঙ্গে, তাদের সঙ্গে, বা আপনারা পারছেন কিনা আপনাদের সন্তানদের সেভাবে? ডেফিনেটলি আমাদের সন্তানেরা তো ডেফিনেটলি, মানে আমি কেবল আপনার সন্তান মিন করছি না, আমি বলি যে আমাদের সন্তানেরা কিন্তু দে হ্যাভ এ ভেরি নেগেটিভ। যখন বাংলাদেশের পরিবেশটা দেখে, যে আমি বলবো আমি শুধু পলিটিক্সের ব্যাপারেই বলছি না, যে বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশের ধরেন বাংলাদেশ যখন খেলায় জিতে, তাদের কোনো আবেগ, অর্থনীতি, সংস্কৃতির মধ্যে তারা সবকিছুর মধ্যে একটা আছে, কিছু আছে, কিন্তু তারা যখন এখানে রিলেটিভ যারা আছে তাদের প্রতি এক ধরনের, মানে আমি বলি যে আমি তো সারা লাইফ এই ইউকেতে খাটলাম, আর বাংলাদেশ খাটছি। আমাদের সমস্যা হচ্ছে কি, সমস্যা যখন আমাদের সবটা জায়গাতের মধ্যে আমরা ক্লাস করি, উই ডোন্ট রেসপেক্ট ইচ আদার। আমি একজন লিডার হয়ে গেলাম, সেটাকে নামানোর জন্য ওই বাংলাদেশেরই আছে, তার পিছনে লাগে যায়। দে ডোন্ট রেসপেক্ট ইচ আদার, ইট ইজ এ প্রবলেম। কিন্তু আমাদের নিউ জেনারেশন, দে ডোন্ট লাইক ইট। আপনি টেলিভিশনে যে হাত দেন, তখন বলতেছে আঙ্কুল হোয়াটস হ্যাপেনিং, দে আর শাউটিং ইচ আদার। মানে লন্ডনের কথা বলতেছি, ব্রিটেনে থাকি আমরা, তখন আমরা বলি বাংলা শেখার জন্য, তখন বাংলা শেখার জন্য টেলিভিশন দেখে, এখন থেকে শাউটিং করতেছে, বুঝছেন? এই পলিটিক্স তখন বলে আঙ্কুল দে আর শাউটিং ইচ আদার, বুঝছেন? তো এগুলা দুঃখজনক, যে আমাদের অ্যাটিটিউড, আমাদের মানে শিখার মতো, যে আমরা তো একটা এনভায়রনমেন্টাল বিল হতো এই বাংলাদেশের আমরা। কিন্তু যারা ইন্টেলেকচুয়াল পিপল, তারা কিন্তু they don't talk like this. They have different ideas. My son or my daughter or some other daughters, but they always discuss but আমরা তো শিখতে হবে যে বাংলাদেশের কালচারটা, বাংলাদেশ is such a beautiful country. This country is such a beautiful people. মানুষের তো, আমরা যখন বাংলাদেশের লোক আসে, এই পলিটিক্স সারা দেখেন যদি, এত মানুষের উদারতা, মানুষের বলে ওয়ালি, বিকজ এভরিওয়ার আই গো পিপল ইনভাইটিং মি, পিপল ওয়ান্ট টু সি মি, এত ভালোবাসে পিপল আসলে, বিদেশে যখন আসে। কিন্তু আমরা যখন অন্যান্য কন্টেস্টে যখন ফাইট করে, এটা করে, একজন ভালো পায় না, একজন নেগেটিভ কথা বলে, তখন জিনিসগুলো একটু ডিফারেন্ট হয়ে যায়। ডক্টর মিজানুর রহমান সেলিম বলতে চাইছিলেন। জি, আমি ওই একটা বিষয়ে যেটা আপনি জিজ্ঞেস করেছিলেন ওরে সাহেবকে, আমিও সে ব্যাপারে একটু অভিজ্ঞতা আছে, যদিও আমার জীবনের বেশিরভাগ সময় আমি বাংলাদেশেই কাটিয়েছি, এবং
সেই ডক্টরেট করার সময় বছর 3 এবং অন্যান্য সূত্রে মাঝে মাঝে বাইরে যাওয়া ছাড়া। তো আমার এক সন্তান, আমার স্ত্রী এবং আমার, সে কনিষ্ঠজন, তিনি 1990 সাল থেকে আমেরিকা যুক্তরাষ্ট্রে আছেন, সেখানেই কাজকর্ম করেন। তার ছেলে এবং মেয়ে, তারাও সেখানেই জন্ম। মেয়েটি বড়, মেয়েটির নাম নুসাইবা, ছেলেটির নাম রাইব। তো 2004 সালে, তখন তার বয়স হয়তো 6-7 হবে। তো তাকে একদিন আমার ছেলে এসে বলল, তা মেদিনীবেদান তবু, যে বাবা, মা নুসিকে, মানে তার মেয়েকে বলেছে ইউ আর হাফ আমেরিকান। তো তাতে তার মন খারাপ হয়ে গেছে। সে বলছে যে হোয়াই এম আই হাফ আমেরিকান। তখন আমি বললাম, তুমি কি বললে তাকে? আমার ছেলে বলল, আমি তোমার মেয়েকে বুঝিয়েছি যে ইউ আর ফুল আমেরিকান, বাট ইউ হ্যাভ এ রিচ হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ অফ ইউর কান্ট্রি বাংলাদেশ, ওয়ার ইউর গ্র্যান্ড প্যারেন্টস লিভ। তো এটা, দিস ইজ ওয়ান ওয়ে অফ লুকিং এট ইট, যে তুমি যে দেশে আছো সে দেশের নাগরিক, সেখানেই তোমার জন্ম, কিন্তু তোমার একটা ঐতিহ্য রয়েছে, একটা শিকড় রয়েছে। সেই শিকড়টা এত সুন্দর এবং এত ঐশ্বর্যময় যে তাতে গর্ব অনুভব করতে পারো তুমি, এবং দুনিয়াতে এটা হয়। আমি 1989 সনে ফেডারেল রিপাবলিক অফ জার্মানি, তখনও জার্মানি এক হয়নি, সেখানে একটা ফেডারেল প্রেস ডিপার্টমেন্টের দাওয়াতে দিন 10-এর জন্য গিয়েছিলাম। তো বার্লিনে একটা লাঞ্চের সময়, বার্লিনে সেই বনে কথা প্রসঙ্গে আমি ফেডারেল ডিপার্টমেন্টের এক মহিলাকে বলছিলাম, এবং সেখানে তাদের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর জেনারেল ছিল, মহিলা ওখানে কাজ করেন। তো আমি কথা প্রসঙ্গে বলেছিলাম যে আমাদের তো নতুন দেশ এবং সভ্যতার তো দিকে তোমরা তো জার্মানি, ইউরোপ এত গ্লোরিয়াস ট্র্যাডিশন, সমৃদ্ধ ঐতিহ্য। বলছে, সে খুবই রাগান্বিত হয়ে গেল মহিলা, বলে কি বলছো, আমরা তো তোমাদের তুলনায় অসভ্য, তোমাদের তো 5000 বছরের ইতিহাস, 5000 ইয়ার্স অফ দ্য হিস্ট্রি অফ দ্য সাবকন্টিনেন্ট, এই উপমহাদেশে। সেই কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের গর্ব ছাড়া তো আর কিছু মানে বৃথা গর্ব নয়, সেটাকে সম্মান দেওয়া, সেটাকে কাজে লাগানো, সেটা যে প্রকাশ, যেটা বলছেন উনি, যে ধৈর্যের মাধ্যমে, সহনশীলতার মাধ্যমে, সুন্দর বাক্য বিনিময়ের মাধ্যমে, পরস্পরের মতামতকে বোঝার মাধ্যমে, সহিষ্ণুতার মাধ্যমে তাকে শেয়ার করে না। মতের যদি তফাৎও থাকে তাতে ক্ষতি নেই, তার জন্য মারামারি করতে হবে না। আপনি কি মনে করেন কিনা যে কেবলমাত্র এই কথা বলে, ইতিহাসের কথা, গল্পগাথা শুনিয়ে, ঐতিহ্যের কথা বলে বন্ডেজটা তৈরি করা যাবে? আমি বলছি যে তরুণ, ওনার যে গ্র্যান্ডসন থাকে বা গ্র্যান্ড ডটার থাকে, তাদের সঙ্গে যদি বাংলাদেশের একটা সম্পর্ক করতে চায়, তাদেরকে কি ইতিহাস, ঐতিহ্যের কথা বলে সম্পর্কটা তৈরি করা সম্ভব, নাকি অন্য কোনো পন্থা? অন্য পথে আছে, যে কথাটা উনি বলেছেন, আমি এটারও কথা আমি বলছি যে একটা ইকোনমিক বন্ডেজ যদি তৈরি না হয়, ইকোনমিক হতে পারে, ইকোনমিক বন্ডস, কালচারাল বন্ড, সেগুলি সবই কাজে দেবে। ক্রীড়াঙ্গনের কথা যেটা বলছেন আপনি, সেগুলো আসলে রাজনীতির চেয়ে অনেক বেশি প্রবল, অনেক বেশি দীর্ঘস্থায়ী, অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুখকর এবং ফলপ্রসূ। তা আমি যেটা বলতে চাচ্ছেন, যে কথাটা একটু আগে উনি বলছিলেন, যে হোয়াই আর দ্য পিপল শাউটিং, প্রজন্ম বলছে, নতুন প্রজন্ম, কেন বাংলাদেশের টেলিভিশনে অথবা বাঙালি যে সমস্ত চ্যানেল আছে, বাংলা চ্যানেল যুক্তরাজ্যে, সেখানে এই মারামারি হইচই, একজন আরেকজনের বিরুদ্ধে কলুষ কালিমা ছড়াচ্ছে কেন? এটার ভিএস নাইপল বলে একজন ভারতীয় বংশোদ্ভূত ওয়েস্ট ইন্ডিজের লেখক, নামকরা লেখক আছেন, তিনি লিখেছিলেন যে ট্রিনিডাড টোবাগো তার জন্ম, সেখানে তার জন্মস্থান, সেখানে বেড়ে উঠেছেন। লিখছেন, ট্রিনিডাড এন্ড টোবাগো ইজ এ সোসাইটি that denies itself heroes. কোনো বীর বা কোনো মহাপুরুষকে তারা স্বীকৃতি দেয় না। সেখানে হলো কমিশন এজেন্ট হতে পারলে অথবা ঠকাতে পারলে মানুষকে তার সম্মান আছে, কারণ কমিশন ভোগী দালালের সমাজ হয়ে নিজের সমাজ সম্বন্ধে তিনি লিখেছেন। সেখানে যদি পরস্পরকে না শ্রদ্ধা দিতে জানে, যে নাকি মানে অনার কে দিতে পারে, যার মধ্যে মহত্ব রয়েছে, যার মধ্যে হৃদয়ের বিশালতা রয়েছে, যেটা হচ্ছে দ্য অনার ইজ অ্যামাং ইকুয়ালস। ইকুয়াল না হলে আপনি তাকে সম্মান দিতে জানবেন না। সেই জন্য হীনমন্যতা থেকে এই যে
কালিমা লেপন, হীনমন্য থেকে এই নিন্দাবাদ এগুলি আসে। এই হীনমন্যতার ঊর্ধ্বে ওঠার জন্য যে শিক্ষা, সেটা আমরা এখন, আগে অন্যরকম ছিল, এখন বোধহয় আমাকে নিতে হবে দুনিয়া থেকে, পাশ্চাত্য থেকে, অন্যান্য যাকে আমরা উন্নত দেশ, উন্নত মানে খালি শিল্পে আর অর্থনীতিতে উন্নত হলেই তো উন্নত দেশ হয় না, সংস্কৃতিতে, চলন বলনে, আচার আচরণে, সভ্যতার জন্য উন্নত হতে পারে। সব কিছু মিলিয়ে তাহলে তো সেটা উন্নত দেশ হবে। সেই জিনিসটা আমাদের মধ্যে নতুন করে বোধহয় আবার যাকে বলে চর্চা করা প্রয়োজন। প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং এরকম ছিল আমাদের, থাকবে সাধারণভাবে, চিন্তা করবে মহৎ এবং উদার। সেইগুলির থেকে আমরা চলে এসেছি আজকে কনজিউমার সোসাইটিতে, ভোগবাদ। যে পশ্চিম আরো অবাক হয়ে যায় যে বাংলাদেশে কি ভোগবাদ দেখছে কয়েকজনের মধ্যে, 16 কোটি লোকের মধ্যে নেই, একটা ক্ষুদ্র ভগ্নাংশ, কিন্তু তারাই তো দেশ হিসাবে বাইরে আমাদের প্রকাশ করছে। তাদের কথাবার্তা, তাদের চলন বলন, তাদের সারা বিশ্বে তারা ঘুরে বেড়াচ্ছে, তাদের হাতে পয়সা রয়েছে, তাদের হাতে ক্ষমতা রয়েছে। তারা যেভাবে সাজাবে, যেভাবে দেখাবে, বিশ্ব আমাদের সেভাবেই দেখবে। এই জন্য ওই প্রজন্ম যুক্তরাজ্যে বসে জিজ্ঞেস করে, হোয়াই আর দে শাউটিং, কেন ওরা চিৎকার করছে? এই চিৎকার বড় মর্মবেদনার চিৎকার, এই চিৎকার নিজেকে না চেনার চিৎকার। আত্মপরিচয় বিস্তৃত কোন জাতির পক্ষে এটা করা সম্ভব। ডক্টর না, এটা সত্যই যে আমাদের ছেলেমেয়েরা যারা আছে বর্তমানে ইউকে বা অন্যান্য কান্ট্রিতে, বাংলাদেশিরা কিন্তু দে আর ডুইং ভেরি ওয়েল, ইয়ঙ্গার জেনারেশন। এবং তারা যখন বাংলাদেশের কনটেক্সটে লিডারশিপ বলেন, পলিটিক্যালি বলেন, ব্যবসায়ী বলেন, সেইভাবে তারা আমাদের বাংলাদেশ রিপ্রেজেন্ট করতে পারতেছে না। সো তাদেরকে যে পজিটিভ কোনো কিছু আপনার তাদেরকে দেখাবেন, দ্যাট ইজ উই ডোন্ট ফাইন্ড। আপনি মনে করেন বাংলাদেশে আমার ছেলেরা মেয়ে রিসেন্টলি এসে গেছে, তারপরে যেদিন আসলো, আসার পর দিনই আমরা শুনলাম দেশের মধ্যে বিরাট একটা হরতাল শুরু হয়ে গেল, যেখানে খুব মারিয়া ফেলাইছে, পেট্রোল মুটুকাইছে। সঙ্গে সঙ্গে তারা বলল, ঢাকাতে 3 দিনের প্রোগ্রাম ছিল, তারা সঙ্গে সঙ্গে বিমানে উঠাইয়া তাকে সিলেটে দেওয়া হলো। তারপরে তাড়াহুড়া করে রাত্রে অ্যাম্বুলেন্স দিয়া, আমার বিকজ আমি রান দি মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, তাকে অ্যাম্বুলেন্স রাখিয়া রাত্রে তাদেরকে বাসায় রাখা হয়েছে এবং তারা লাইকে জেলে ছিল। যদিও দেশে যারা আছে তারা কিন্তু ওরা ভেরি ওয়ারিড যে শুনতে সেগুলা। এইসব জিনিস নট অনলি দ্যাট, যেমন আমাদের আমরা যে দেশে আসি, আমাদের সেন্টিমেন্ট যে আমরা মনে করি দিস কান্ট্রি হোয়াট এভার দি হ্যাপেন উই হ্যাভ টু সার্ভ আওয়ার কান্ট্রি। এই প্রবণতাটা কি পরিমাণ আছে? আমি বলছি যে এই মানসিকতা আপনাদের প্রজন্মের মধ্যে কতটা আছে যে বাংলাদেশে কন্ট্রিবিউট করতে হবে, আসছেন, চেষ্টা করছেন, বা এসে আসলে করতে পারছেন কিনা, বাংলাদেশ থেকে একইভাবে সাড়া পাচ্ছেন কিনা, সেটি একটি বড়। They don't want anything because we bring them by force, মানে more or less they are not choice because they feel এই মসকিটোজ, এই আনটাইডিজ, এইগুলো আমি বলছি যে আপনি তো এটি চেম্বারেরও প্রেসিডেন্ট, আপনারা বাংলাদেশে ধরেন একটা শিল্প করবার ক্ষেত্রে, ব্যবসা করবার ক্ষেত্রে বাংলাদেশকে, বা এই যে মেডিকেল কলেজ করছেন, এই সব বিষয়ে আসলে প্রবাসী বা যুক্তরাজ্যে যারা আছেন, যারা সামর্থ্যবান, তাদের কতটা উৎসাহ আছে এবং চেষ্টা তারা করছেন, এবং করতে গিয়ে আসলে আবার কোনো বাধার সম্মুখীন হচ্ছে কিনা, নাকি বাংলাদেশ ওয়েলকাম জানাচ্ছে? বলা হয়, কিন্তু আপনার এই যে ভিতরে গেলে ইজ নট ইজি, ভেরি ভেরি। মাই এক্সপিরিয়েন্স, লট অফ মাই কলিগস, লট অফ পিপল, আমরা কিন্তু জানি যে এখানে উই ক্যানট মেক হিউজ প্রফিট। যদি সিনসিয়ারলি প্রফেশনালি বিজনেস করি আমরা প্রফিট করবো না, কিন্তু আমাদের ইন্টারেস্ট হচ্ছে আমরা কোয়ালিটি যে বিল্ড আপ করতে পারি, এই দেশের মানুষকে আমরা প্রফেশনাল সার্ভিস দিতে পারি, সেবা করতে পারি, দিস ইজ আওয়ার কন্ট্রিবিউশন। তো এটাকে যদি আমাদের তার রিয়েল মানে বিজনেসম্যান হিসেবে তাকে নিয়ে যেতে পারি, তাদেরকে এডুকেট করতে পারি, বাট দিস ইজ ভেরি টাফ। অনেক বিজনেসম্যান হ্যাভ বিন সাফার, মানে মেনি ওয়েজ, সিকিউরিটি, মেনি আদার থিং, মানে টাফ। ইট ইজ স্টিল গোয়িং অন, নট ইজি। যদিও আমার বাইরে বলা হয় আমরা করে দিব, কিন্তু ওয়েন ইউ কাম ইন ইজ নট ইজি। অনেক লোক ব্যবসা করে আবার সব প্যাক আপ করে আবার ফিরে চলে গেছে, বিকজ ইট ডাজন্ট ওয়ার্ক ফর দেম। তারপরে বলছে জীবনে বাংলাদেশি আসবে না। তারপরে আপনার ব্রিটিশেরা বা অন্যান্য কান্ট্রি যারা মেইনস্ট্রিম অফ দি পিপল, তারা কিন্তু তারা জানে যে আমরা কতটুকু বানাইতে পারবো। যারা বাইরের, যেখানে ওয়ার্ল্ড ব্যাংকের অনেক পয়সা দেওয়া হয় বাংলাদেশের ইনভেস্ট করার জন্য, কিন্তু তারা দেখা যাচ্ছে প্রপার প্রজেক্ট প্রোফাইল ঠিক মতো স্যাটিসফাই করতে পারছে না। আবার এই ওয়ার্ল্ড ব্যাংক এই পয়সা দিয়ে নিয়ে আসিয়া, বাইরের লোক আসিয়া
যেন একজনের আওয়ার যে একটা কনসালটেন্ট আওয়ার এখানে 1000 টাকা হয়, তারা প্রায় 50,000 টাকা আওয়ার নিয়ে আবার এই টাকা পয়সা নিয়ে আবার চলে যাচ্ছে। দে আর মেকিং ভেরি গেইন, কিন্তু আমরা এটা বুঝতে পারি নাই। দিস ইজ দি আনফরচুনেট ফর ওদেরই লাভ হচ্ছে, ওদের প্রজেক্টে এটার বিরাট অংশ। তারা কনসালটেন্সি ফিজ অন্যান্য ভাবে জিনিসপত্র সাপ্লাই দিয়ে, যেখানে টাইড, যেখানে শর্তাধীনে যেই দেশ থেকে কিনতে হয়, তখন সাহায্যের খুব বেশি অংশ দেশের কাজে লাগে না। আপনি যে কথা বলছেন ওটা অ্যাকচুয়ালি 80-এর দশকে একজন, আমি সরকারি চাকরি ছেড়ে দেওয়ার পরে বিভিন্ন ব্যবসায়ী এন্টারপ্রেনার, তাদের আমাদের বয়সে ছোট দেখা টাকা হতো। তো একদিন দেখে কয়েক মাস ধরে একজনকে দেখলাম না, তিনি পরে ঢাকা চেম্বারের ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন। তো তাকে কয়েক মাস পরে আবার দেখা হতো। আমি বললাম যে আপনি এতদিন কোথায় ছিলেন? বলে আমি লাও এবং ভিয়েতনামে গেছিলাম। বলে কেন? বলে ওখানে আমরা কিছু ইন্ডাস্ট্রি করেছি, জুট ইন্ডাস্ট্রি, ওদের জয়েন্ট ভেঞ্চারে। তা আমরা বাংলাদেশের লোক গিয়ে ভিয়েতনাম লাও করতেছে, এটা কিরকম? আমরা আপনি ওখানে গিয়ে কাজ করলেন কি করে? লাওতে তো ইংরেজি ভাষাও ভালো করে বলতে পারে না, লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক। তো বলছে হ্যাঁ ইংরেজি কম বলে তারা, আমাদের বাংলা তো প্রশ্নই ওঠে না, আমিও তাদের ভাষা লাও ভাষা ভিয়েতনামি ভাষা বলতে পারি না, কিন্তু একটা সুবিধা আছে, ওখানে ওরা যদি বলে হ্যাঁ তার মানে হ্যাঁ, আর যদি বলে না তার মানে না। আর বাংলাদেশে আমার 24টা জুতা ক্ষয় হয়ে গেছে, হ্যাঁ বা না এটা বুঝতে বুঝতে একটা ইন্ডাস্ট্রি সেট আপ করতে। এটার মধ্যে ওই যে ব্যুরোক্রেটিক ট্র্যাডিশন, আসলে ব্রিটিশরা যে আমাদের এখানে শাসন করেছেন প্রায় 250 বছর, 175, তখন তারা নিজের দেশে যা করেন না তা আমাদের দেশে করেছেন। যে ব্যুরোক্রেসি এমন করে পারস্পরিক অবিশ্বাসের উপরে তা তৈরি, যে একজন আরেকজনকে বিশ্বাস করবে না। কিন্তু ওই জিনিসটা কাজ করতে কি করে? কারণ যেখানে ওখানে ধরেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসক এবং জেলা পুলিশ অফিসার, সেই পর্যায়ে গিয়ে তারা পরের দিকে এসেছে দেশি, কিন্তু সেই পর্যায়ে তারা ছিলেন সাহেব বা ব্রিটিশ। একজন আরেকজনকে বিশ্বাস করতেন, কাগজে যে লেখা থাকতো। আমাদের এখানে একজন আরেকজনকে বিশ্বাস করছে না, এবং এর ফলে প্রশাসন এমনভাবে স্তরভুক্ত যে এখানে একটা সমীক্ষা হয়েছিল 80-র দশকে, যে একটি সিদ্ধান্ত, জাতীয় সিদ্ধান্ত নিতে গেলে 219 দিন লাগে, আর সিদ্ধান্ত বাস্তবায়িত হতে গেলে 325 দিন লাগে, 1 বছর। 219 দিন প্লাস 325 না, এটা হলো নামার সময়। তার মানে ওঠার সময় লাগে 19টা সাইন, নামার সময় লাগে 27টা। তাহলে পরে এর মধ্যে কাজ হয় কি করে? একটা আশ্চর্য। এবং শুধু তাই নয়, আমি নিজে সরকারি চাকরিতে দেখেছি, আমাকে একজন বললেন, সে আমাদের দপ্তরের ডিরেক্টর, যা সে সোয়ানসি ওয়েলসে একটা সোশ্যাল ওয়েলফেয়ারের ট্রেনিং কলেজ ছিল সমাজ কল্যাণে, সে হায়ার ট্রেনিং জন্য সেখানে যাবে। সে বাচ্চারই কোনোদিন দেশের বাইরে যায়নি, ফেলোশিপ পেয়েছেন, কিন্তু তার পাসপোর্ট নেই। তা আমি তখন ওই একজন আমাদের জ্যেষ্ঠ সহকর্মী ছিলেন হোম মিনিস্ট্রিতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, তাকে বললাম ফোন করে যে পাসপোর্ট নেই, এটা আমি পাঠিয়ে দিচ্ছি, ওকে একটু তাড়াতাড়ি করে দেন, সময় তো চলে যাবে, বিরাতে যাওয়ার টাইম থাকবে না তার বেশি দেরি হলে। তো উনি গিয়ে ওখানে গেছেন, পরক্ষণ পরে আবার গেছে, কাঁদতে কাঁদতে এসে এই সহকর্মী আমাকে বললেন অধস্তন যে স্যার আমার তো যাওয়া হবে না। মানে কেন? বলে আমাকে ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে সংশ্লিষ্ট কর্মচারী অফিসার, তিনি দেখে বললেন যে আপনার যে প্রজ্ঞাপন, আপনার যে সরকারি নির্দেশ আপনার মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে, তাতে লেখা আছে আপনি উচ্চ প্রশিক্ষণের জন্য বিদেশে যেতে পারেন, যুক্তরাজ্যে যেতে পারেন, কিন্তু তার মধ্যে লেখা নেই যে আপনাকে পাসপোর্ট দিতে। ধন্যবাদ। এটা বানানো কথা না, সত্যি। পরে অবশ্য ফোন করে। তো এইভাবে যদি আপনার ব্যুরোক্রেসি হয়, তাহলে তো কোনো কিছুই হওয়া সম্ভব না। আপনি আর কিছু যোগ করবেন? আমি শেষ করতে হবে, 30 সেকেন্ডস। আমি বলতে চাচ্ছি যে কারেক্ট, যদি আমরা সত্যিকারের বাংলাদেশে আমরা প্রপারলি ব্যবসা বা আমাদের লোক বাইরে থেকে নিয়ে আসতে, আমাদের এই বর্তমান প্রজন্ম নিয়ে আসতে হয়, তাদেরকে সেই এনভায়রনমেন্টে দিতে হবে
এইগুলা যে বলছে যে বিউরোক্রেটিক সিস্টেমগুলো এত টাফ, যেগুলো বিজনেস করে উইল বি টাফ। এবং আপনি যত ইজি করবেন গুড মেক এ গুড বিজনেস। আপনি ইজি, আপনার সাথে কথা বলে আসসালামু আলাইকুম কেমন আছেন শুরু, যখন একটা বক্তব্য তৈরি যদি 10 মিনিট লাগে যে অনারেবল প্রাইম মিনিস্টার করে হাফ এন আওয়ার শেষ, তারপরে কাজটা কি, তো এটা ঠিক করতে হবে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তোমাদের সম্পর্কে আপনি লিখতে পারেন ডাকি ইমেল এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যে পেজ আছে সেই পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 মিনিটে দেখবার আমন্ত্রণ হলো। ডক্টর মিজানুর রহমান ছিলেন এবং ডক্টর ওয়ালি তসরুদ্দিন, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম যুক্তরাজ্যের নির্বাচন নিয়ে, সম্প্রতি হয়ে যাওয়া নির্বাচন। আমরা সবসময় বলে থাকি এবং বলতে গর্ববোধ করি যে আমরা যুক্তরাজ্যে যে সংসদীয় শাসন ব্যবস্থা আছে তার আদলে আমরা সংসদীয় শাসন ব্যবস্থার মধ্যে আছি এবং সেই রাজনীতিটা, সেই গণতন্ত্র আমরা চর্চা করবার চেষ্টা করছি। কিন্তু বাস্তবে আসলে কি আমাদের রাজনীতির চেহারা দেখলে মনে হয় যে আমরা ওখান থেকে যা দেখছি শুনছি তা কি শিখছি বা চর্চার মধ্যে নিচ্ছে? একদমই না, একথা নিশ্চিত করেই বলা যায়। এবং যে কারণেই ডক্টর মিজানুর রহমান শেলী যথার্থই বলেছেন যে আমরা যে গণতন্ত্র চর্চা করছি সেটি আসলে মাথা ভাঙার চর্চা। গণতন্ত্রটা চর্চা করতে হবে মাথা গুনে, মাথা ভেঙে নয়। এবং এখানে হরতাল অবরোধ প্রশাসনের গণতন্ত্র নয়, এখানে মানুষের গণতন্ত্র আসলে প্রতিষ্ঠা করতে হবে। সে জায়গায় যথেষ্ট পরিমাণে ব্যত্যয় রয়েছে এবং তার থেকে আমরা বহু দূরে রয়েছি। এবং ডক্টর ওয়ালি তসরুদ্দিন যদিও তিনি যে রাজনৈতিক দলকে যুক্তরাজ্যে সমর্থন করেন সেই দলের নন, তারপরও 3 জন বাংলাদেশি বংশোদ্ভূত নারী সেখানে বিজয়ী হয়েছেন বিরোধী দল থেকে। এবং তিনি ডক্টর মিজানুর রহমান শেলী এবং গোটা বাংলাদেশের 17 কোটি মানুষই কিন্তু তাদেরকে অভিনন্দন জানাচ্ছেন এবং আমরা এতে গর্বিত। বাট আমরা আশা করব যে এই 3 জনই নয়, যুক্তরাজ্য সহ পৃথিবীর যেখানে যে বাংলাদেশিরা আছেন তারা যেন প্রত্যেকে বাংলাদেশের একজন দূত হিসেবে নিজেদের আচরণটা করেন, কাজ করেন। এবং একইভাবে তারা বাংলাদেশের জন্য যদি কিছু করতে চান, বাংলাদেশের যেহেতু এটি তাদের মাতৃভূমি বা এই দেশের মাটি মানুষের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে, বাংলাদেশ সরকার বা বাংলাদেশ নামের এই রাষ্ট্র যেন তাদেরকে প্রয়োজনীয় সহায়তা এবং তাদের ব্যাপারে বেশ খানিকটা উদারতা অন্তত প্রদর্শন করেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।